মেয়ে সুদূর বিদেশে, সেখানেই পড়াশোনা করে এখন চাকরি করছে। তিনি কিন্তু নাচের সাথে সখ্যতা এখনো ছাড়েননি। কিছুদিনের মধ্যেই শাশুড়ি হতে চলেছেন, তবে তার মুখের হাসি, চপলতা এখনো থাকে সেই তরুণ বয়সের সাথেই মিলিয়ে দেয়। তিনি নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্ত। আজকের আলাপচারিতায় তার জীবনের নানা অজানা গল্প, নাচের জগতে আসা, মা, সবার কথা তিনি তুলে ধরেছেন। আর তুলে ধরেছেন কিভাবে তিনি এত ব্যস্ততার মধ্যেও কন্যা নয়নিকাকে একজন সুন্দর মানুষ হিসেবে তৈরি করেছেন। সুনন্দিনীর আড্ডায়, আলাপচারিতায় আমার সাথে নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্ত। দেবমিত্রাদি, অনেকদিন পর আমরা মুখোমুখি বসলাম। সত্যি, হ্যাঁ, মানে অনেক দিনের আড্ডা ডিউ ছিল, সেটা আজকে শুরু হচ্ছে। তো প্রথমেই যেটা বলছি যে অনেক কাজ তো তুমি করো, বিভিন্ন ধরনের কাজ করো, তার মধ্যে নৃত্যনাট্য নিয়ে তুমি অনেক রকম কিছু করো। তো একটু বলো যে নৃত্যনাট্য নিয়ে কাজ করার পেছনে কি কাজ করে তোমার? নৃত্যনাট্য আমি যখন খুব ছোট তখন থেকে নানা রকমের বই যখন আমি পড়তাম, সেগুলো আমার চোখের সামনে না একটা ছবির মতো ভাসতো। সেই ছবির মতো ভাষা থেকেই আমার একটা ছবি আঁকতামও আমি। তারপর সেটা মনে হতো সেই ছবিটাকে কি করে আমি স্টেজে আনতে পারি। তাই জন্য স্টুডেন্টস যখনই আমি তৈরি করতে শুরু করলাম, আমি ফাঁকে ফাঁকে এক একটা সাবজেক্ট নিয়ে, এক একটা গল্প নিয়ে, প্রথমে গল্প নিয়েই শুরু করি। তারপর লেটেস্ট যেটা আমি করলাম, ধরো সর্জানাম করেছি বা গঙ্গার ওপর করেছি, এগুলো হচ্ছে নানান ধরনের বিষয় নিয়ে, কন্টেম্পোরারি বিষয় নিয়েও নানা রকম আমি এক একটা সাবজেক্টকে অনেক ছেলে মেয়েদের মাধ্যমে ফুটিয়ে তোলা। আচ্ছা, এটাই আর কি করতে চাই, মানে স্টেজের ছবি আঁকি আর কি বলতে পারো। আচ্ছা, মানে তোমার ওখানে তো অনেক ছোট ছোট বাচ্চারাও কাজ করে, আমি দেখেছি এই নৃত্যনাট্যে। তো এদেরকে ট্রেনিং দিতে গিয়ে তো তোমাকে আলাদা করে তো অনেক দক্ষতা দেখাতে হয়, মানে এরা যখন স্টেজে পারফর্ম করবে। তো নৃত্যনাট্য কি এটা সহজ হয় ওদের দিয়ে কাজ করানো? আসলে যদি সাবজেক্টটা ওদের পছন্দ হয়, তাহলে আমি বলবো তোমাকে যে ছোট বাচ্চারা কিন্তু বড়দের থেকেও বেশি তাড়াতাড়ি শিখতে পারে। আচ্ছা, ওরা খুব ইন্টারেস্ট নিয়ে নিজেরাই একদম মানে স্বতঃস্ফূর্ত ভাবে করে। বুঝতে পেরেছি, মানে মঞ্চে ওরা টাইম লাগে না। হ্যাঁ, সুন্দরভাবেই তুলে ধরে, ওরা খুব সুন্দরভাবে তুলে ধরে। আচ্ছা, গানের দিকটা কি করে সামলাও? ওটা কি পুরোনো গানগুলো ব্যবহার করো না নতুন শিল্পীদের নিয়ে তোমরা এখন ব্যবহার করো? হ্যাঁ, না, গানের দিকটা আমি সাবজেক্ট অনুযায়ী আমার স্ক্রিপ্ট তৈরি হয়। আচ্ছা, যেমন পণ্ডিত নিত্যানন্দ মিশ্র আছেন ভুবনেশ্বরে, উনি বেশিরভাগ আমার স্ক্রিপ্ট উনি তৈরি করেন, গান উনি লেখেন। তারপর সুর তৈরি হয়, সেটা ওই ভুবনেশ্বরে কোনো দক্ষ বিখ্যাত মিউজিশিয়ান, বেশিরভাগ তাদের কাছেই আমরা যাই, সুরকার, তারা মিউজিক গানটা তৈরি করেন আর কি। উনি কবিতাটা লেখেন, তার উপরে সুর বসানো হয়, টোটাল মিউজিক তৈরি হয়। তারপর আমার সবই বলতে পারো বেশিরভাগই অরিজিনাল ওয়ার্ক। অরিজিনালটাই করো। উড়িষ্যার কথা যখনই আসবে তখনই গুরু কেলুচরণ মহাপাত্রের কথা আসবে। তুমিও নিশ্চয়ই তার কাছে তালিম নিয়েছো। আচ্ছা, একটু ওনার কথা বলো। আমি তো প্রথম শুরু করেছিলাম তখন যা হতো, দূরদর্শনে বড় বড় শিল্পীদের নাচ দেখে আমাদের বাড়িতে আমরা মানে অনুপ্রাণিত হতাম যে এনার কাছে শিখতে হবে। তো গুরুজির পারফরমেন্স দেখলাম, দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। কলকাতায় তখন সুতপা তালুকদারের স্কুল জাস্ট শুরু হলো, গুরুজির স্টুডেন্ট হিসেবে প্রথম দিকের খুব নাম করা ছাত্রী। তো তার কাছে আমরা ভর্তি হলাম। তারপর দেখলাম গুরুজি মাঝে মাঝে এখানে ওয়ার্কশপ করতে আসেন। গুরুজি এবং সংযুক্তা পানিগ্রাহী দুজনেই আসতেন। তো প্রতিটা ওয়ার্কশপই আমি অ্যাটেন্ড করতাম, সব কটা ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপ করতে করতে তারপর গুরুজিকে বললাম, গুরুজি আমি আরো একটু বেশি করে শিখতে চাই। তারপর আমি ওনার বাড়িতে যেতে শুরু করলাম, আচ্ছা, কটকে, ভুবনেশ্বরে। এইভাবে আমি গুরুজির কাছে বেশ কয়েক বছর মানে বেশ ভালোভাবেই তালিম নিই আর কি। মানুষ হিসেবে কেলিচরণ মহাপাত্রকে কিরকম ভাবে দেখেছো? মানুষ হিসেবে তো মানে ওনার কোনো তুলনাই হয় না, ওনার কোনো তুলনা হয় না। উনি এমনি তো মানে কি বলবো তোমাকে, একটা গল্প বলছি শোনো, মানে তুমি এটা বুঝতে পারবে। আমি যখন প্রথমবার কটকে গেলাম, আমি আর রিনা জানা ছিলেন, আর একটা কে ছিল আমার কোনো আর বন্ধু।
তো আমরা ভোরবেলা যেমন ট্রেন থেকে নেমেছি, এবার যাবো অ্যাড্রেস দেখে ওনার বাড়ি। তখনকার দিনে তো এত সহজ ছিল না, সবকিছু ম্যাপ ট্যাপ এসব কিছুই নেই। আমরা হঠাৎ দেখলাম এক ভদ্রলোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য, এবং সেটা গুরু কেলুচরণ মহাপাত্র। কি সাংঘাতিক! কি বলবে বলো, মানে এটার কোনো জুড়ি নেই, মানে উনি একেবারে ডাউন টু আর্থ। এত বড় একজন এইরকম মানুষ উনি আমাদের নিয়ে চললেন ওনার বাড়িতে, ভাবা যায়। এরকম মানে কোনো যার কাছে তালিম নিতে গেছি, কিছু নেই যে আমি এত বড় গুরু, তুমি কেন এরম করছো, তুমি আমাকে। আরেকটা, আমরা তখন পদাতিকে শিখতাম, তো একটি মেয়ে, সে গুরুজি পদাতিকে পারফর্ম করেছেন। হ্যাঁ, তো গুরুজিকে তো ক্লাসে আমরা সময় দেখেছি পাখওয়াজ বাজাচ্ছেন, মর্দলা বাজাচ্ছেন আর আমাদের ক্লাস শেখাচ্ছেন। তো ওই মেয়েটি না নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়ে গুরুজিকে বলল, গুরুজি আপনি এত ভালো নাচেন, আপনি এত ভালো পাখওয়াজ বাজান, আপনি এত ভালো পারফর্ম করেন। গুরুজি, আমরা তখন ভাবছি কি গুরুজি বোধহয় ভীষণ রেগে যাবেন যে তোর এত স্পর্ধা, আর আমরাই ভাবছি ওটা। গুরুজি ওর দিকে তাকিয়ে এরম করে বলল, তোর ভালো লেগেছে মা? ভাবা যায় কত আমি মানে এই যে বিনম্র ব্যাপারটার, এই বিনয়টা, এটা একটা শিক্ষণীয় ব্যাপার, শুধু নাচ না কিন্তু। মানে ওনারা হচ্ছেন সত্যিকারের গুরু, আমরা হচ্ছি টিচার, আমরা শেখাই, নাচ শেখাই, কিন্তু ওনারা মানুষকে শেপ করেন, মানুষকে তৈরি করেন। একদমই তাই, এরকম মানুষরা আসেন পৃথিবীতে সত্যি। এক একটা মানে জেনারেশনকে ওনারা তৈরি করেন। এখন তো ওনার ছেলে অনেক কাজ করছেন, এবং তোমাদের নৃত্যশিল্পীদের সাথেও তো ওনার যোগাযোগ। তো ওনার ছেলের সাথে কাজ করে কেমন লাগে বলো? রতিকান্ত মহাপাত্র, গুরু রতিকান্ত মহাপাত্র, আমরা শিবুদা বলি। শিবুদা অসাধারণ, মানে শিবুদার তালের সেন্সটা অসাধারণ, মানে খুবই ইউনিক একদম। ওনার পাখওয়াজ বাজানোটা আমার তো মনে হয় বেস্ট, ভীষণ ভালো বাজান উনি। ওনার যে রিদম কম্পোজিশন বা মিউজিক কম্পোজিশন ও মিউজিকের সেন্সটা ওনার ভীষণ ভালো। আমার একটা ডান্স ড্রামা আছে দ্রৌপদীর মিউজিক কিন্তু শিবুদার তৈরি। আচ্ছা আচ্ছা, দ্রৌপদী উনি করে দিয়েছেন। তারপর বজ্রকান্তি পল্লবী একটা আছে আমার, ওই মিউজিকটাও উনি তৈরি করে দিয়েছেন। মানে খুবই খুবই রিচ মিউজিক। নাচটা আমি কম্পোজ করেছি, কিন্তু মিউজিকটা উনি তৈরি করে দিয়েছেন। বুঝতে পেরেছি, মানে ওনার এই দিকটাতে খুব সুন্দর কাজ করেন, খুব সুন্দর। আর ওনার নিজের কোরিওগ্রাফি যেগুলো উনি করেন সে তো অনবদ্য। ওনাদের তো নিজস্ব সংস্থা রয়েছে, সেখানেও তো নাচ শেখানো হয়। হ্যাঁ, সৃজনে উনি মানে সেটা গুরুজি থাকাকালীনই স্কুলটা শুরু হয়েছিল। আমার তো মনে হয় শিবুদা তখন থেকেই, শিবুদাই ইনিশিয়েটিভ নিয়ে খুব স্ট্রাকচার্ড ওয়েতে। গুরুজি তো কথা শুনে বুঝতে পারছে, উনি তো ওরকম স্ট্রাকচার্ড ওয়েতে শেখানোর মতো লোক ছিলেন না। শিবুদাই একটুখানি মানে স্ট্রাকচার্ড ওয়েতে পুরো ব্যাপারটা তৈরি করেন। বুঝতে পেরেছি। তো তোমার আর গুরুদের কথা যদি একটু তুলে ধরতে বলি। আমি প্রথম একদম ছোটবেলায় শুরু করেছি ভরতনাট্যম শিখতে গুরু অভয় পালের কাছে। তারপর সেটা কিছুদিন পর চেঞ্জ হয়ে গেল, কারণ মাঝে মাঝে পরীক্ষার জন্য সব গ্যাপ হয়ে যেত। তারপর আমি চলে যাই ওড়িশিতে। প্রথম আমি সুতপা তালুকদার, তোমায় বললাম, সুতপাদির কাছে শিখতে শুরু করি গুরুকুলে। বলতে পারো আমি ফার্স্ট স্টুডেন্ট, মানে জাস্ট স্কুলটা শুরু হয়েছে। এই যে আমরা গুরুকুল যেটা দেখতে পাই ঠাকুরিয়ার এখানে, ঠাকুরিয়া গুরুকুল, হ্যাঁ, তো সেখানে শুরু করলাম। তারপর এখানে যে অরবিন্দ আশ্রমের সংযুক্তা দিয়ে আসতেন, আর পদাতিকে গুরু কেলুচরণ মহাপাত্র আসতেন। তো আমরা সমস্ত ডান্সার্স যারা আর কি কলকাতার বিভিন্ন ওড়িশি শিল্পী, আমরা সবাই পদাতিক আর ওখানে গিয়ে ওনাদের ওয়ার্কশপস করতাম। এইভাবে আর কি নিজেদের আমরা ডেভেলপ করেছি। আর পদাতিকে আরেকজনও আসতেন, ওনার কাছে অভিনয় শিখেছি, কলানিধি নারায়ণ। আচ্ছা, ওনার কাছেও আমরা অভিনয়, আমি শিখেছি আর কি অভিনয়। বুঝতে পেরেছি। তো এনারাই আমার গুরু। তারপর এদের হাত ধরে চলতে চলতে খানিকটা শেখার পর থেকে আমি ঠিক করলাম যে আমি নিজের একটা ইনস্টিটিউট তৈরি করব, করে আমি নিজের চিন্তাধারা, চিন্তা ভাবনা এইগুলো নিয়ে আমি নিজের মতো। কত সাল সেটা শুরু করেছো? আমি অনেকটা লেটেই শুরু করেছি। আমি সোলোইস্ট হিসাবে বহুদিন কাজ করেছি। তারপর 2002 থেকে আমি আমার নিজের ইনস্টিটিউট তৈরি করি, সেটাও এখন 24 ইয়ার্স হয়ে গেল। আচ্ছা, কিন্তু আমি ডান্স করছি অন স্টেজ, এটা বোধহয় 47th ইয়ার।
এত ছোট বয়স থেকে স্টেজের ডান্সের, হ্যাঁ অনেক দিন থেকে। তো অনেক ভালো ভালো শিল্পী মানে আজকে যারা কাজ করছেন এবং যারা ধরুন কলকাতাতেই শুধু সীমা তাদের সাথে কাজ করেছো, একটু সেরকম শিল্পীদের কথা, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যদি একটু বলো। কলকাতা হোক বা কলকাতার বাইরের আশেপাশে। কলকাতার বাইরে, কলকাতাতে তো আমি অনেকের সাথেই করেছি, যেহেতু আমরা গুরুজির কাছে শিখতাম তখন আমরা তো সবাই একসাথেই করতাম। তো আর আমার নিজের প্রোডাকশনে যেমন আমি রাজীব ভট্টাচার্য আমার সাথে করেছেন, তারপর আমি আর অর্ণব একটা সময় বেশ কিছু পারফরমেন্স করেছি। কলকাতার সমস্ত ক্লাসিক্যাল ডান্সাররাই আমার সাথে করেছে, সুতোবাদীর সাথে আমি অনেক পারফর্ম করেছি, শর্মিলা বিশ্বাস, আচ্ছা, শর্মিলাদির সাথেও আমি অনেক দিন করেছি পারফর্ম। আর উড়িষ্যাতে তো আমি অন্য শিল্পীর সাথে মানে হয়তো স্টেজ শেয়ার করেছি সবার সাথে, বিভিন্ন শিল্পীর সাথে, যেমন গোপিকা সাথে আমি করেছিলাম কোনার্ক ডান্স ফেস্টিভ্যালে ওরকম। কিন্তু আমরা অ্যাজ এ প্রোডাকশন হিসেবে আমি সমস্তই আমার নিজের স্টুডেন্টস এবং কখনো কখনো কলকাতার শিল্পীরা তাদের আমি আমন্ত্রণ জানিয়ে করেছি। বুঝতে পেরেছি, মানে যেমন রাজীব করেছে, সুবিকাশ করেছে, অর্ণব করেছে, মানে সেটা তোমার নিজস্ব, আমার নিজস্ব প্রোডাকশন। তোমার নিজস্ব প্রোডাকশনে। নাচ ছাড়া আর কি করতে ভালোবাসো? নাচ ছাড়া আর কিছুই করতে ভালোবাসি না, মানে নাচই তোমার ধ্যান জ্ঞান সব। আমি তো বোধহয় স্বপ্নেও কোরিওগ্রাফি করি, মানে এমনই নাচের সাথে ভীষণ ভাবে, মানে সবকিছুর মধ্যে থেকে আমি নাচ খুঁজে পাই। আচ্ছা, নাচের জগতে আসাটা কি খুব কাকতালীয় নাকি পারিবারিক একটা মানে পরিবারে একটা ধারা ছিল সেরকম? ধরেছ, পরিবারে আমাদের সময় তো এত নাচটা এত পপুলার ছিল না। আমার ঠাকুমা ছিলেন খুবই নামকরা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং টিচার গীতবিতানের, তো অমিয়া রায়। ওনার জন্য আমি ছোটবেলা থেকে বাড়িতে সবসময় গান শুনতাম, সব সময় বাড়িতে গান হচ্ছে, স্টুডেন্টসরা আসছেন এসব, তো তাই সেই গানগুলো চলতো আর আমি পাশের ঘরে, তখন খুব ছোট, আমি নাচতাম। ওই যে একটা শুরু হয়েছিল সেই থেকে আমি দেখলাম যে গানটাকে আমি সবসময় নাচ দিয়েই ট্রান্সলেট করি আর কি। গানের সুরটাই যে সবসময় শুনছি তা না, ওটা কিভাবে আমি নাচ করব ওটাই আমার সবসময় মাথায় ঘোরে। আর ছোটবেলা থেকে আমি বই পড়তাম খুব, আমার মনে হচ্ছে রাজকাহিনী পড়ে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। রাজকাহিনীর এক একটা গল্পের এক একটা পাতা পড়তাম আর সেটা আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম। ওই ছোটবেলা থেকে ওইটাই আমার একটা কোরিওগ্রাফি করার একটা ভীষণ ইন্টারেস্ট ছিল। তারপরে ধরো নাচ শিখতে শুরু করলাম, তো গুরুদের কাছে শিখছি, ক্লাসিক্যাল ডান্স শিখছি। এবার দেখলাম যে সব মুদ্রা আমার শেখা হয়ে গেছে। আমি ধরো যা বলবো আমি জানি, পাখি মানে এরকম দেখাতে হবে, ফুল মানে ওরম দেখাতে হবে, জল এরকম, আকাশ এরকম, আমি সবই জেনে গেছি। তখন কিরম একটা নিজের মধ্যে একটা কিরম মনে হতো যে তাহলে আমি নিজে কি করছি, মানে এগুলো তো পারমিউটেশন কম্বিনেশন করে ও একরকম করছে, আমি একরকম করছি, সে আরেক রকম করছে, তাহলে আমি নিজের মতো করে কি ভাবছি। তখনই আমার মনে হতে লাগলো যে আমি কোনোদিন একটা স্কুল করব, করে আমি আমার মতো করে করব। যেমন ধরো হঠাৎ আমার একদিন মনে হলো যে জোনাকি কি সুখে দুই দানা দুটি মেলেছ, তো আমি ভাবলাম ও জোনাকিটা কিভাবে দেখাবো। তখন আমি এরম করে ওই যে ফায়ারফ্লাইজের যে এটা এইভাবে দেখালাম। আজকে আমি আমার ক্লাসে স্টুডেন্টসদের বলেছি, বাচ্চাদের আমি বললাম যে ইনসেক্টস দেখাচ্ছি আমরা, এটা বলো তো কি। একটা বাচ্চা আমায় বললো ফায়ারফ্লাই। ওইটা আমার তখন ভীষণ ভালো লাগলো, মানে নিজে যদি আমি একটা মুদ্রা তৈরি করতে পারি। আমি যেটা শিখেছি শুধুমাত্র ওই গ্রামারের ভেতর থাকতে আমি মানে আমার ঠিক অতটা ভালো লাগে না, ভাঙতে ভালো লাগে, একটু ভাঙতে ভালো লাগে। আর এটা তো বাঙালিদের একটা, একদম তাই, বাঙালিরাই তো সব থেকে বেশি ভেঙেছে এবং বাঙালিদের মধ্যেই ক্রিয়েটিভিটিটা যেটা থাকে সেটা থাকে। আর তোমার বাড়িতে তার মানে ঠাকুমার যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, আর পড়াশোনা তো তোমার বাড়িতে নিশ্চয়ই পড়াশোনার দিকটা তো ছিল একদমই, এবং তোমারও তো নিশ্চয়ই পড়াশোনাটা ছোটবেলা থেকে ভালোভাবেই করতে হয়েছে। আমার বাবা তো প্রফেসর ছিলেন, বাবা সরকারি কলেজের প্রফেসর ছিলেন। আর সেই বাড়িতে থেকে আমি কিভাবে খালি
পালিয়ে পালিয়ে লেখাপড়াটাকে একটু একটু করে তারপরেই আমি নাচের ক্লাসে যাব আর প্র্যাকটিস করব। ভীষণ রেগে যেতেন বাবা মাঝে মাঝে। মানে গুরুজি হয়তো একটা ডান্স ড্রামা, মনে আছে কোনারক বলে একটা ডান্স ড্রামা হয়েছিল, গিরিজা দেবী পদ্মভূষণ পেয়েছিলেন। গুরুজি বললেন আমি কোনারক ডান্স ড্রামা করে ওনাকে এটা গিফট করব, বার্থডে গিফট। কলকাতাতেই রিহার্সাল হচ্ছে। সেই রিহার্সালের টাইমের কোনো শেষ নেই, ওরা আমাদের ড্রপ করে দিয়ে যেতে হচ্ছে, রাত্রি 2টোও হতে পারে, যাই হোক খুশি হতে পারে। এই সময় বাবা আমায় বারণ করেছিলেন, বলেছেন না, কারণ তখন আমার পার্ট 1 পরীক্ষা। ওই যে একটা বন্ধ হলো, বাধা পেলাম, ওটা আমরা করতে পারলাম না। আমিও করিনি, নন্দিনীও করতে পারিনি ওটা। ওরও পরীক্ষা, আমারও তাই। তখন থেকে ভীষণ একটা মনের মধ্যে কষ্ট হতো যে ইস, এত বড় একটা প্রোডাকশনে চান্স পেলাম কিন্তু করতে পারলাম না। বাঙালিদের তো এই লেখাপড়ার একটা ব্যাপার, বাবা বলেছিলেন যে কিছুটা পড়াশোনা তোমায় করতেই হবে, যদি কখনো তুমি নাচটা নিয়ে প্রফেশনালি না এগোতে পারো তাহলে যাতে তোমার আরেকটা কোনো জীবিকার রাস্তা খোলা থাকে, তোমাকে কিছুটা পড়াশোনা করতেই হবে। তো বাবা বলেছিলেন যে খুব ভালো রেজাল্ট যদি করো তাহলে অনার্সের পর আর তোমাকে করতে হবে না। আমি মানে আদা জল খেয়ে খুব ভালো রেজাল্ট করলাম, করে আমি ছেড়ে দিয়ে একদম, তখন আমি মানে গুরুজির কাছে মানে সারাক্ষণ, সকাল থেকে হয়তো 8টা থেকে একদম পুরো হাফ শাড়ি পরে বাড়িতে প্র্যাকটিস শুরু করতাম 1টা-2টো অবধি। এরম ভাবে আমি নিজে প্র্যাকটিস করতাম, গুরুজির বাড়ি প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্কশপ করতাম। এরকম করে করে তৈরি হলাম। আবার একটা ব্রেক হয়ে গেল বিয়ের পর। বিয়ে কি একদম গ্র্যাজুয়েশনের পরই? বিয়ে হলো, হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পর না, ওই কয়েক বছর আমি একটু গ্যাপ ছিল আমার, মানে পোস্ট গ্র্যাজুয়েট ওটা তো আমি করলাম না, এমএসসিতে ভর্তি হয়েও ছেড়ে দিয়েছিলাম। তার 2 বছর পর 24+, তখন বিয়ের পরেও আমি পদাতিকের হয়ে অনেক প্রোগ্রাম করেছি। তারপর যখন চাইল্ড বার্থ, ওই সময়টা আমি একটা বন্ধ করলাম। ওইটা বন্ধ ছিল প্রায় 7 বছর। আচ্ছা। মেয়ে একটু বড় হলো, ও মোটামুটি নিজে মানে স্বাবলম্বী হয়ে গেল, নিজের কাজটা নিজে করতে পারে মোটামুটি, এরকম অবস্থায় তারপরে তুমি তো একটু সময় বাইরেও ছিলে। হ্যাঁ, চণ্ডীগড়ে। হ্যাঁ, তুমি বাইরেও ছিলে তখন, আর মেয়ে ছোট ছিল। হ্যাঁ, তখন তুমি বাইরেও ছিলে। তো তোমার বিয়েটা কি করে, মানে নিজে পছন্দ করে? না, নিজে পছন্দ করে। উনিও কি নাচের জগতের মানুষ? না, উনি একেবারেই নাচের জগতের না, উনি পেন্স টেকনোলজিস্ট বলতে পারো। আচ্ছা। উনি আইসিআই পেন্টসে ছিলেন, ডিউকো ডুলাক্স পেন্টস এইসব তৈরি হতো। তারপর সেখান থেকে রেকিট কলম্যান বিভিন্ন জায়গায় করে একেবারে মানে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো, এমএনসি, ওইভাবে আমরা চণ্ডীগড়ে ছিলাম। তারপরে যখন চণ্ডীগড় থেকে আমি এলাম, মানে আমারই একটা তাগিদে এলাম আর কি, আমার প্রচন্ড একটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছিল তখন। তারপর ফেরার পর থেকে সুমন তারপরে আমাকে সাপোর্ট দিতে দিতে ও আর কি আমার মানে অন্য মানুষের সাথে যে এই যোগাযোগের কাজটা করতো, ইন্টারনেটে সবকিছু দেখতো, আমার চিঠিপত্র, কাগজ ফাগজ এইসব তৈরি করতে করতে কিন্তু এখনো সাংঘাতিক ভাবে ইনভলভড, মানে তোমার কাজের সাথে। আমরা দুজনে মিলে এটাই করি এখন। স্কুল, পুরোপুরি স্কুল দেখাশোনা করা। আর আমাদের প্রোডাকশনস বললাম তোমায়, প্রায় 20টা প্রোডাকশন আছে আমার। তাই জন্য আমাদের যে গ্রুপ নিয়ে বারবার ট্যুর করা বা পারফরমেন্সের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া টাওয়া, এই পুরো ব্যাপারটাই ও দেখে। আমি কোরিওগ্রাফি, কিন্তু এখন রিসেন্টলি ও কস্টিউম কিরম হবে সেটা বলে, যে এটা এরম কালার করো, এটার সাথে এটা ম্যাচ করো, মানে হি ইজ ভেরি মাচ ইনভলভ হয়ে গেছে। মানে উনি নাচ তাহলে ভালোবাসেন। হ্যাঁ, মানে ওনাদেরও বাড়িতে এইসব আছে আর কি, গান বাজনা এইগুলোর পরিবেশটা আছে। যদিও ও আবার আরো আমার থেকে সাংঘাতিক ভালো, মানে ও নরেন্দ্রপুরের স্টুডেন্ট। নরেন্দ্রপুর থেকে বেরিয়ে আপাতত এখন কিছুদিন মানে ভালোভাবে অনেক বছর এমএনসিতে করেছে কাজ করে, এখন আমরা দুজনে মিলে এই জিনিসটা নিয়ে, দুজনে না করলে অবশ্য এগোনো না। কি বলো তো, মানে যে কোনো কাজই ভালোভাবে করতে গেলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া হয় না। ফ্যামিলির সাপোর্ট যদি না থাকে না, তাহলে কোনো কিছুই না। আমার মেয়ে যেমন, আমরা দুজনেই বেরিয়ে যেতাম, আমরা বাইরে ট্যুর করতে যাচ্ছি, আমার মেয়ে পুরোপুরি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কাছেই মানুষ হয়েছে, আর আমার বাবা মাও সাপোর্ট দিত।
আচ্ছা, বাহ, এটা তো মানে এটা খুব ভালো লাগলো শুনে। সাধারণত যারা নাচ টাচ করে তাদের শ্বশুর বাড়িতে সাপোর্টই থাকে না। আমার তা ভীষণ সাপোর্ট। এটা ভীষণ ভালো একটা ব্যাপার, মানে এটা যে দু তরফের, সবাই বলে মায়েরা সাপোর্ট করে, শ্বশুর বাড়ির কোনো সাপোর্ট নেই, মানে আমাদের মেয়েদের এটা একটা মানে ট্র্যাডিশনাল ওয়ে যে মেয়েদের শ্বশুর বাড়িতে সাপোর্ট, বিশেষ করে অভিনয়, নাচ, এসব ক্ষেত্রে অনেক বড় বড় শিল্পীর এই প্রবলেম। হ্যাঁ, এটা তুমি খুব লাকি বলতে গেলে। খুবই লাকি। মেয়ের কথা একটু বলো, মেয়ে কি করছে এখন? মেয়ে এখন UKRI বলে, ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনস, ওখানে ও নিউরো সায়েন্স নিয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ ওয়ার্ক করছে। বাহ। আর নাচ, ও তো খুব ভালো নাচতো। ভালো নাচতো। তারপরে যখন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে গেল PhD করতে, ওই সময় থেকে একটা ব্রেক হয়ে গেল, মানে ওর এত চাপ থাকতো। তাও আমি ওকে ওখান থেকে যখনই এসেছে, আমি কোনারক ডান্স ফেস্টিভ্যালে ওকে নিয়ে গেছিলাম। ওখানে ও তো ব্যাঙ্গালোরে ছিল তো কিছুদিন। ব্যাঙ্গালোরে বেশ 6-7 বছর ছিল, 7 বছর। তারপর তখন আমি মাঝে মাঝে করতাম। এখনো ও কেমব্রিজ থেকে যদি আসে বাড়িতে, আমি তখনই 2-3টে প্রোগ্রাম থাকলেই আমি ওকে দিয়ে করিয়ে নিই, মানে আমি যতটা করাই। এবারও কিচ্ছু মানে ওখানে গিয়ে নিজে আর করতে পারে না, নিজে করতে পারে না, কিন্তু আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আমি কিছুদিন আগে ঘুরেও এলে তুমি, দেখলাম ছবি টবি দেখছিলাম, কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগে কেমব্রিজ, আমার প্রচন্ড ভালো লাগে। মানে আমি লন্ডনের কথা বলছি না, কেমব্রিজের একটা পরিবেশটাই আলাদা, মানে লেখাপড়ার জায়গা, ঠান্ডা শান্ত। ঘুরে বেরিয়েছো? হ্যাঁ, খুব ঘুরে বেরিয়েছি। খাওয়া দাওয়া ওখানে নিজেরা রান্না রান্না করতাম, দেখেছো তো ছবিগুলো, রান্নার সব ছবিগুলো। বাংলাদেশি দোকান আছে, ওখান থেকে আমরা ইলিশ কিনে আনতাম, ইলিশ এনে রান্না করে মানে ভীষণ এনজয় করি আমি ওখানে গেলে। কিছুদিনের মধ্যে শাশুড়ি হচ্ছে? হ্যাঁ, কিছুদিনের মধ্যেই মানে 12ই ডিসেম্বর হচ্ছে আমার মেয়ের বিয়ে। বাহ, অনেক অনেক শুভেচ্ছা। তুমি কিন্তু আসবে। অন দ্য ক্যামেরায় ইনভাইট করে দিল আমাকে। নিশ্চয়ই। এবার আমি একটুখানি অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আমরা এই যে মেয়েরা আজকাল যারা এই ধরো কাজ করছে, সবকিছুর মধ্যেই মেয়েদের নিরাপত্তা নিয়ে কলকাতা শহর এখন আমরা সকলেই বেশ চিন্তিত। তো এটা নিয়ে তুমি একজন শিল্পী তথা একজন মহিলা, তুমি কি বলবে কলকাতা শহরের এখনকার অবস্থান নিয়ে? এটা সত্যি ঠিকই বলেছো তুমি। আমার তো নিজেরই ভয় করে, মানে এই যে ছাত্রীরা আমার কাছে আসে রিহার্সাল করতে, ওরা যে বাড়ি ফেরে, আমার নিজেরই বেশ একটু ভয় করে যে রাত্রিবেলা কিভাবে ফিরছে, বা ওরা অফিস থেকে ফেরে। অনেকেই কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে, কিন্তু ওটা অভ্যেস হয়ে যাচ্ছে সবার, ওইটা আস্তে আস্তে হ্যাঁ এরকম হচ্ছে, মানে কেমন যেন আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে হ্যাঁ বিপদ তো আসতেই পারে এরকম। কিন্তু সেটাকে তো কি করে সামাল দেবে বলো? মেয়েদের তো রাত্রিবেলা বেরোতেই হবে, একদমই তাই, এবং রাত্রিবেলা তো ঘরে বসে থাকার মতো পড়াও না। আর আমাদের যারা শিল্পী না, শুধু ধরো এই অফিস আছে, অফিসের পর রিহার্সাল করতে গেলে একটু রাত্রিবেলা রিহার্সাল শুরু, তাই তো করতে হবে। তারপর সেখান থেকে যখন বাড়ি ফিরছে, বা অফিস থেকেও যখন বাড়ি ফেরে অনেক সময় রাতে, তখনই ওদের দেখেছি আমি অনেক রকমের প্রবলেমে পড়তে হয় যাতায়াতে। আর সবার পক্ষে তো আর গাড়ি করে তো সবসময় যাতায়াত করা যায়ও না, সেটা মানে সম্ভব না। আমাদের ছোটবেলায় না এই প্রবলেম। হ্যাঁ, আমি সেটাই তোমার কাছে জানতে চাইছিলাম যে ছিল না, যে আমরাও তো ছোট থেকে বড় হয়েছি, আমাদেরও তো একটা ছোটবেলা ছিল। তো এই নিরাপত্তার একটা সমস্যা কিন্তু কলকাতায় এখন আমরা দেখতেই পাচ্ছি, খুবই ভাবে একটা দেখতে পাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে তুমি এই যে বলছো যে এই যে সাংস্কৃতিক জগৎকে পেশা হিসেবে নেওয়ার, তোমাদের সময় আমরা দেখতাম ভালো শিল্পী তৈরি হয়েছে, কিন্তু এখন এই যে রিয়েলিটি শো গুলোতে ছেলেমেয়েরা পারফর্ম করছে, কিন্তু ভালো শিল্পী হওয়া, শেখার যে তাগিদ কিন্তু তাদের মধ্যে কম। এটা নিয়ে তুমি কি বলবে? কি জানো তো, আমাদের ছোটবেলায় এই যে মিডিয়া, নিউজ পেপার, তুমি নিজেও দেখেছো, ম্যাগাজিনসে আমরা খুব বড় বড় শিল্পীদের ছবি নিয়মিতভাবে দেখতাম। মানে ধরো সংযুক্তা পানিগ্রাহী, যামিনী কৃষ্ণমূর্তি, পদ্মা সুব্রমণিয়াম, আমাদের সুতপা তালুকদার, শর্মিলাদি, এদের ছবি নিয়মিতভাবে বেরোতো, এবং তাদের ওপর ইন্টারভিউ বেরোতো, বা তারা যে একটা সেলিব্রিটি, ওটা আমরা ছোটবেলা থেকে ফিল করতাম। বা গুরুজির বড় বড় প্রোগ্রাম হচ্ছে, তারপর তাদের বিরাট বিরাট রিভিউ বেরোচ্ছে ছবি দিয়ে। এখন তো ক্লাসিক্যাল ডান্সারদের সেভাবে কোনো প্রচার হয় না। প্রচারটা হয় না বলেই যারা এখনকার
জেনারেশনের ছোট ছেলেমেয়েরা, তারা যা প্রচার হয়, প্রচারে যে জিনিসটা থাকে সেটা দেখে ইনফ্লুয়েন্সড হয়। একদমই তাই। তারা দেখছে যে সবসময় আমি যদি খুললেই একজন বলিউড ফিল্ম স্টারকে দেখতে পাই বা কোনো ফিল্ম স্টারকে দেখতে পাই, তার মানে আমি বড় হয়ে ফিল্ম স্টার যদি হই আমারও এরকম হবে। আমাদের তো সেটা হয়নি। আমরা তো নৃত্য সংখ্যা বেরোতো বিভিন্ন নিউজ পেপারে, এবং অনুষ্ঠানের ছবি আমরা নিয়মিত পেতাম, খবরের কাগজে নিয়মিত দেখতাম, প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর, রবীন্দ্র সদনে আমরা কত ভালো ভালো অনুষ্ঠান, বাবা মার সাথে আমরা টিকিট কেটে গিয়ে মালবিকা শাহরুখ সিনেমা দেখেছি, পারফরমেন্স দেখেছি, তারপর ইলিয়ানা চিতারিস্তি, আমরা সবাই সবসময় যেতাম। কিন্তু এখন তো ওই ধরনের জিনিসগুলো হয়ই না। মানে আমাদের জেনারেশনের বাচ্চারা যেগুলো দেখতেই পেল না, ওরা দেখতে পাচ্ছে না বলে তুমি যেটা দেখাবে না সেইটাই, এবং তখনই রিয়েলিটি শোতে চণ্ডালিকার ওই রকম ভাবে অপভ্রংশ আমরা ভার্সন গুলো দেখছি। তুমি কারা করে, মানে কি ভয়ঙ্কর তুমি বলো, এই অপভ্রংশতা দেখতে কি কারো ভালো লাগে? ওরাও তো যারা এটা করছে না তারা কিন্তু খুব ট্যালেন্টেড ডান্সার্স, কিন্তু ট্যালেন্টেড হয়েও তারা যদি এরকম ভাবে, তাদেরও মানে শিক্ষাটা প্রপার হয়নি। এইটাই তো, শিক্ষাটা যদি প্রপার না হয়ে তারা যদি এইভাবে করে, তাহলে তো যারা দেখছে এই জেনারেশন অনেকে তো চণ্ডালিকা জানেই না, যারা জানে না তারা একটা ভুলভাল একটা জিনিস দেখছে। একদমই তাই, সবাই তাই, একদম তাই। এবং বছরে এক একটা অর্গানাইজেশন, আমি তোমাকে বলছি, মানে তোমাকে কি বলবো, মানে হিসেব করে বলছি, তারা এত অনুষ্ঠানের হিড়িক থাকে। মানে কিছু অর্গানাইজেশন থাকে তাদের বছরে হয়তো 2টো, কিন্তু এক একজন থাকে তাদের ফান্ডিং এমনই থাকে 5টা 6টা করে অনুষ্ঠান করে। তাহলে সেই অনুষ্ঠানে কি পারফর্ম করবে? আগে বছরের প্রোগ্রামের জন্য তো ভালো কিছু তোমাকে দিতে হবে, না হলে তো তোমার সেই অনুষ্ঠানের মানও নেমে যাবে। তুমি ঠিকই বলছো। মানে কি হয়, ধরো আমি 6টা যদি প্রোগ্রাম করি, স্টুডেন্টসদের দিয়ে যদি করাই, তাহলে ওদের আমি সিলেবাসের নাচটা কখন শেখাবো? সেটাই তো, ওরা তো কিছু শিখতে পারছে না। ওরা খালি আমার স্বপ্নটাকে সাকার করার জন্য আমি যেটা বলছি করতে সেটাই ওরা করছে, ওটাই রিহার্সাল। ওরা প্রপার কিছু শিখতে পারছে না। মানে গুরুর কাছে যে শেখাটা, তালিমটা তাদের হচ্ছে না। কিন্তু ওটা মানে একদম ভীষণ ভাবে এই মিডিয়ার আলোতে বা সোশ্যাল মিডিয়াতে থাকার জন্য মানুষ ওগুলো করছে। একদম তাই। মানে সোশ্যাল মিডিয়াটা মানে মানুষকে একেবারে একদম শেষ করে দিচ্ছে। মানে কে কত মাধ্যমে কিছু করারও নেই, ওটাকে বাদ দিয়ে আমরা বাঁচতেও পারি না। মানে রোজগারের তাগিদটাতে মানুষের এমন বড় বুঝতে পারছে সবাই, যে বাবা মারাই বুঝতে পারছে যে এটাতে থাকলে যেরকম একটা সিকিউরড লাইফ, সেটা তুমি ক্লাসিক্যাল ডান্সে যদি থাকো তাহলে তোমার সেই সিকিউরিটিটা নাও আসতে পারে। তুমি যদি শুধু গান গাও, এত লোক আছে, তুমি যদি প্রোগ্রাম প্রপারলি না পাও, ওখানে দাঁড়াতে পারবে কিনা এটা হচ্ছে খুব একটা কঠিন। মানে আমিও কিন্তু ছোটবেলা থেকে আমি ঠিক করেছিলাম যে আমি পারফর্মার ডান্সার হব, মানে প্রফেশনাল ডান্সার হব। আমার মা তখন আমাকে বলেছিলেন যে এইটা তুমি ভেবো না, কারণ ডাক্তার হওয়া সোজা, ইঞ্জিনিয়ারও তুমি হতে পারবে মোটামুটি পাশ করে, কিন্তু তুমি 80 নম্বর পাও বা 85 নম্বর পাও, তুমি কিছু হতে পারবে। কিন্তু ডান্সার হয়ে যদি তোমাকে এস্টাবলিশড হতে হয়, তোমাকে 95 to 100 হতে হবে। মাঝামাঝি হয়ে তুমি এস্টাবলিশ নাও হতে পারো। কিন্তু এখন কিন্তু সেই দিকে ধরো তুমি কোরিওগ্রাফার হতে পারো, টিচার হতে পারো, স্কলার হতে পারো, সবই তো হতে পারো, শুধু তো পারফর্মার না। ওই জেদটাও নিজের মধ্যে থাকতে হবে যে আমি এটা করব। একদমই তাই। যদি প্রথম থেকে আমি ভাবি যে আমি কতটা রোজগার করব, তাহলে আমি পারবো না করতে। ওই রোজগারের চিন্তা যদি প্রথম থেকে, ওই চিন্তার জন্যই সবাই এটাকে নেগলেক্ট করে। একদম তাই। এবার একটু বলি যে তোমার সংস্থাতে তো তুমি ছাত্রছাত্রী তৈরি করছো, তোমার কি মনে হয় যে তুমি যে ধারাতে শিখেছো বা তোমার গুরুদের, সেইটা তাদের বহন করে নিয়ে যেতে পারবে? তারা সেই ধারাটা কি থাকবে? আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ, আমার নিজেরই মাঝে মাঝে ওদের জন্য দুঃখ হয়। আমরা চোখের সামনে পদ্মবিভূষণদের দেখেছি, ওরা তো সেই জিনিসটা ওরা দেখতে পেল না। আমরা চেষ্টা করে যাচ্ছি ওদেরকে ওইভাবে ওই ধারায় শিখিয়ে দিতে। তো ওরা যদি স্যাটিসফাই না হয়, তখন ওদের মধ্যে একটা কাজ করতে পারে যে আমি দেখি আমি নিজে
যদি আর কিছু করতে পারি, যদি একটু অন্যরকম কিছু, আমি এটা পছন্দই করি যে নিজস্বতা একটা থাকাটাও খুব দরকার। কিন্তু হ্যাঁ, তোমার মানে যেটা তোমার বেসিক জিনিস বা যেগুলো আমাদের গুরুদের তৈরি খুবই ভালো আইটেমস, সেগুলো সকলের শেখা দরকার। তারপরে যদি ওদের মনে হয় যে আমরা নিজস্ব কিছু করব, আমরা নিজেদের মতো করে কিছু ভাবনা চিন্তা করব, তাহলে সেটা ইটস ওয়েলকাম, করো সেটা। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওইভাবে ওই ধারায় ছাত্রছাত্রী তৈরি হয়, সেটা বিশেষভাবে আমি পরিশ্রম করে তৈরি করে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু কতজন সেই এটাকে টেনে নিয়ে যাবে আমি অতটা শিওর না, হয়তো 2-3 করবে। সুনন্দিনীর আড্ডায় আজকে আমরা কথা বললাম নৃত্যশিল্পী দেবমিত্র সেনগুপ্তর সাথে। তিনি জানালেন তার জীবনের নিজের নৃত্যশিল্পী হয়ে ওঠার সাথে সাথে এখনকার ছাত্রছাত্রীদের তিনি কি করে তৈরি করছেন এবং তাদের মধ্যে তিনি কি স্বপ্ন বপন করছেন। ভবিষ্যতে আমরা আশা করব তার ছাত্রছাত্রীরা তার ধারাকে আরো সুন্দরভাবে বহন করে নিয়ে যাবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ।